হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। জি স্যার শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করতেছি তাহলে, হ্যাঁ? কারণ ৯টা ৬ বেজে গেছে তো। তো বাকিরা চলে আসবে আস্তে, আস্তে। আর এমনিই তো সবাই জয়েন করে না। ক্লাসের ভিডিও দেখে না হয়তো বা নাকি জানি না। তো ক্লাসে জয়েন করলে হয় কি সাথে, সাথে প্রশ্ন করা যায়। আ তাহলে আরকি বুঝতে সুবিধা হয়। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আ এখন যে চ্যাপ্টারটায় আমরা আছি এটা আমরা শেষ করব। তো গত ক্লাসেই শেষ করতে চেয়েছিলাম কিন্তু টেন্ডার কস্টে আমরা একটা ম্যাথ সলভ করেছিলাম এবং আমি বলেছিলাম যে বাসায় এগুলো করতে হবে। এখন কে কতটুকু করেছে আমি তো জানি না। যেহেতু কোনো প্রবলেম হয়তোবা কারোরই হয় নাই। সবাই সবকিছু পারে। যদি প্রবলেম হতো তাহলে তো আমাকে নক দিত অথবা বলতো বা গ্রুপেও কোনো কথাবার্তা হতো। তো যেহেতু কোনো কথা নাই তার মানে সবাই সবকিছু পারে এবং আমি বলেছিলাম যে আজকে যার যত প্রবলেম আছে সেগুলো সবাই শেয়ার করবে। আমরা সেইগুলো আ সলভ করার চেষ্টা করব। যেহেতু আগামী ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারে যাব। এখন আপনারা অন্য চ্যাপ্টারেও যেতে পারেন, অন্য বইতেও যেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা অন্য চ্যাপ্টার শুরু করেন এই একই কোর্সের তাহলে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। আ আর যদি এমন হয় যে না আমরা স্ট্যাটিস্টিকস এর আরেক চ্যাপ্টার শুরু করব সেটা আপনারা করতে পারেন। তাহলে এটা অফ থাকবে। ঠিক আছে? মানে আমরা আসলে ২ টা এট এ টাইমে পড়াই এইভাবে। ঠিক আছে? তাতে কি হবে? একটু সময় বেশি লাগবে। এখন যতটুকু সময় আছে আমি আমার মতো চেষ্টা করব। এরপরে বাকিটা তো আপনারা আমার সাথে থাকবেন, দেখবেনই। তো তাহলে আমরা এইটা শেষ করি। এরপরে আমরা ডিসাইড করব গ্রুপে যে আমরা কি স্যার বিজনেস একটু স্ট্যাটিস্টিক্স কথা আছে আমার। জি, বলুন। বলুন। স্যার ওই আমার একটু ওই বুঝতে সমস্যা হয়েছে ওই টেন্ডার কস্টের ওই আপনার গত ক্লাসের 22 নম্বরের ওইটা। আমরা তো ওই যেখানে প্রবলেম সেটাও আমরা দেখব আর আজকে টিন্ডার পোস্টে আরো একটা ম্যাথ দেখব। ঠিক আছে? তাহলে আশা করি আর থাকবে না সমস্যাটা। জি তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়তো এই ক্লাসটা দেখলে হয়তো আমার হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আপনারা সম্ভবত স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? আচ্ছা কস্ট শীটে কি কারো সমস্যা আছে? কস্ট শীটে কারো সমস্যা আছে? কস্ট শীট কি বাসায় আপনারা সলভ না স্যার। করেছিলেন? এগুলো করেছেন? এই যেটা আমার সামনে এখন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে কি এই যে ১৬ নম্বর এখানে এখানে বলা আছে যে ডেপ্রিসিয়েশন অফ ৫০% ম্যানুফ্যাকচারিং, 25% অ্যাডমিনিস্ট্রেটিভ এই কথা সেদিনও বলেছিলাম। যেভাবে পার্সেন্টেজ আকারে থাকতে পারে। তো আমরা ওই খরচটাকে ততটুকু ভাগ করে নিব আরকি। তো এরকমের নিচে কয়েকটা অঙ্ক আছে। তো এইটা আপনারা ওই আগের যে কস্ট শীট যেভাবে করেছেন ওইভাবেই। এটা খুব বেশি কঠিনও না। একদম যেটা করাইছি এতদিন এইগুলোর মধ্যে থেকে একটু ভাষার ভিন্ন, কথা ভিন্ন এই যারা ইংরেজি অর্থটা জানবে তারা খুব সহজেই এটা করতে পারবে। তাহলে আমরা আজকে কস্ট শীটের সলভ যেহেতু করেছি এই কয়দিন আর গতকালকে টেন্ডার কস্ট করছি আজকে আমরা আরেকটা টেন্ডার কস্ট করব। তাহলে আশা করি আপনাদের এই সমস্যা আর থাকবে না। তো গত ক্লাসে আমরা ২২ নাম্বার করেছিলাম। আজকে আমরা করব ২৩। এখানে ২৩ মেবি টেন্ডার কস্ট। আমি গতকালকে তো দেখেছিলাম। আচ্ছা আরেকবার দেখে নেই। আপনারা আপনাদের যে বই আছে সেটা সামনে নেন। বইটার সাথে মিলিয়ে দেখলে সুবিধা হবে। স্ক্রিনে দেখবেন শুনবেন বইয়ের সাথেও মিলিয়ে নিবেন। তো এখানে ২৩ নম্বর দেখতে যাচ্ছি আমরা। এই যে এটা। তো এখানে কি আছে ২৩ নম্বরে দেখি সবাই মনোযোগ দিয়ে। দেখতে সমস্যা হলে বলবেন। আর যদি কথা শুনতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও বলবেন আমাকে। তো ২৩ নম্বরে বলছে দি ফলোইং ফিগার্স আর অ্যাভেইলেবল ফ্রম দ্য বুকস অফ এমএস সন্দীপ এন্টারপ্রাইজ ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015। তো 2015 সালে 31 ডিসেম্বরের ডাটা দেয়া আছে বুঝছেন। তো কি কি ডাটা দেয়া আছে সেগুলো তো আমাদের দেখতে হবে। তো আমরা আগেই জানি যে এখানে একটা যে রেগুলার কস্ট শীটে ডাটা থাকবে তাই তো। তো প্রথমে দেওয়া আছে মেটেরিয়াল স্টক ১-১-২৫ তার মানে এটা ওপেনিং র মেটেরিয়াল বা বিগিনিং র মেটেরিয়াল।
এরপর আছে মেটেরিয়াল স্টক 31/12/2015, তার মানে এটা ক্লোজিং র মেটেরিয়াল। এরপর আছে মেটেরিয়াল পারচেস ডিউরিং 2015, তাহলে 2015 সালে তারা আবার কাঁচামাল ক্রয় করেছে। এরপরে ওয়েজ বা মজুরি খরচ করেছে, লেবার, আমরা এটাকে কি প্রোডাক্টিভ ওয়েজ হিসেবে থাকতে পারে, ওয়েজ হিসেবে থাকতে পারে, লেবার হিসেবে থাকতে পারে, ডিরেক্ট লেবার হিসেবে থাকতে পারে, ঠিক আছে? তাহলে যা যে নামেই থাকুক না কেন, একটা ওয়েজ, এটা একটা ডিরেক্ট এক্সপেন্স। ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড এখানে সরাসরি দেওয়া আছে। এটা কিন্তু আমাদের রেগুলার কস্ট শিট, যেটা সাধারণত এই প্রতিষ্ঠান সব সময় এরকমের করে। তারা যে প্রোডাকশন করে সেখানে এই রকমের খরচ হয় সব সময়। এটা এখন টেন্ডার কস্টের সাথে আমরা মিলাবো কখন? নিচে যখন আমরা নিচে কি রিকোয়ার্ড চাই সেটা আমরা দেখে তারপরে বলবো। তো ফ্যাক্টরি ওভারহেড, আচ্ছা এরপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে আছে 4200। এরপর আছে সেলিং ওভারহেড আছে 5250। তাহলে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং ওভারহেড, এইটা আসবে কখন? এইটা আসবে আমার কস্ট অফ গুডস সোল্ড বের করার পর, যে কমার্শিয়াল এক্সপেন্স থাকে, পিরিয়ডিক এক্সপেন্স থাকে, ওইখানে আসবে। এরপর আছে প্রফিট ফর দ্য ইয়ার, মানে আপনি কতটুকু প্রফিট করবেন সেটাও দেয়া আছে। মানে এই প্রতিষ্ঠান কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে তার ক্লোজিং এবং ওপেনিং দেয়া আছে, কি পরিমাণ তারা কাঁচামাল ক্রয় করেছে সেটাও দেওয়া আছে, কি পরিমাণ ওয়েজ গেছে সেটাও দেওয়া আছে। আর ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরিব্যয় কতটুকু লাগবে সেটাও দেওয়া আছে। আগের অঙ্কগুলো আমরা দেখতাম কি যে ফ্যাক্টরি ওভারহেড গুলো আমাদের ক্যালকুলেশন করে নেওয়া লাগতো, তো এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই, একসাথে হেড আকারে দিয়ে দিচ্ছে এখানে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং এই দুইটা তো আমাদের দরকার হয়, কারণ যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করে সেলিং এক্সপেন্স হবে আর প্রশাসনিক খরচও হবে। আর প্রফিট ফর দ্য ইয়ার লাভ লাভ আছে, এই কয় টাকা লাভ করবে, এটা তাদের রেগুলার কস্ট শিট। এটা কিন্তু রেগুলার কস্ট শিট, এটা সাধারণত এখানে বুঝতে হবে, এইটা ওনরা যা উৎপাদন করে সেখানে এই রকমের খরচ হয়। এখন নিচে বলছে কি খেয়াল করেন, এটা কিন্তু 2015 সালের। আরো একটা বিষয় আছে আমাদের রেগুলার কস্ট শিটের মধ্যে, আমরা যেটা দেখতেছি এটা হলো 2015 সালের এই ডাটাটা। এরপরে নিচে এসে দেখবেন, নিচে বলছে কি যে ইন দ্য ইয়ার 2016 সালে দি ফ্যাক্টরি রিসিভ অ্যান অর্ডার ফর এ জব। এই যে জব, এইটা মানে কি যে ফর এ টেন্ডার, বুঝতে পারছেন? এটা আসলে এই জব মানে একটা নির্দিষ্ট কাজ, ঠিক আছে? একটা অর্ডার, একটা নির্দিষ্ট কাজ। যেমন ধরেন আপনি কি করেন, আপনি খাবারের রেস্টুরেন্ট আছে আপনার, তো এখন কেউ আপনাকে বললো যে আমাকে 100 লোকের খাবার দিবেন আগামী কালকে। স্বাভাবিকভাবে তো আপনারা খাবার বিক্রি করেন সেখানে, যে কোনো আইটেম হতে পারে, ভাত, মাছ, তরকারি, যে কোনো আইটেম, বিরিয়ানি, হ্যাঁ, আহ, যা সবকিছু আপনারা বিক্রি করেন। তো এটা আপনাদের রেগুলার। তো সেই রেগুলার যে বিক্রি সেই ব্যাপারগুলো আছে এই কস্ট শিটের মধ্যে, এইটার মধ্যে। কিন্তু নিচে বলছে কি এইগুলো আপনারা সাধারণত করেন এবং 2015 সালে আপনি এই রকমের বিক্রি করছেন। এখন 16 সালে এসে একজনে বলছে কি, একটা রিস্ক বলছে যে দি ফ্যাক্টরি, এখানে আমরা ফ্যাক্টরি ধরলাম না, এবার যদি এখানে আমরা যদি রেস্টুরেন্টের কথা বলি যে দি রেস্টুরেন্ট রিসিভ অ্যান অর্ডার, এটা আমরা বলতে পারি। তাহলে ঠিক এখানেও ফ্যাক্টরি একটা অর্ডার রিসিভ করছে ফর এ জব, একটা নির্দিষ্ট কাজ। এই নির্দিষ্ট কাজ বলতে সে যে ব্যবসা করে, যে জিনিস বানায়, সেই জিনিসের একটা অর্ডার পেয়েছে। এখন আপনি যদি রেস্টুরেন্ট থাকেন তো আপনি খাবারের অর্ডার পেয়েছেন, যদি আপনি ফার্নিচারের বিজনেস করেন আপনি ফার্নিচারের বিজনেসের অর্ডার পেয়েছেন, যদি আপনি অন্য কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান হন তাহলে আপনি সেই ধরনের কাজের অর্ডার পেয়েছেন, ঠিক আছে? তো এরকমের যদি জব থাকে তাহলে আমরা বুঝবো কি এটা কি একটা টেন্ডার কস্টের ম্যাথ। তো এখানে আমাদের টেন্ডার প্রাইস বের করতে হবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছেন। ফর এ জব হুইচ উইল রিকোয়ার মেটেরিয়াল টাকা 1200, বলছে কি ওই নির্দিষ্ট কাজের বা যেটা, এখানে তো এরকম বলা যায় যে যেটার কাঁচামাল লাগবে 1200 টাকা। তার মানে আপনি যে অর্ডারটা পেয়েছেন সেখানে আপনার কাঁচামাল দরকার হবে 1200 টাকা।
অ্যান্ড ওয়েজেস বা মজুরি লাগবে 750 টাকা। আমরা বলেছিলাম যে টেন্ডার কস্টের যখন আপনি ম্যাথগুলো সলভ করবেন তখন সেখানে আপনার কি থাকবে, মেটেরিয়াল থাকবে এবং লেবার থাকবে, মেটেরিয়াল থাকবে এবং লেবার থাকবে। আর এটা তো ছাড়া হবে না, যেহেতু নির্দিষ্ট কাজের ক্ষেত্রে তো মেটেরিয়াল নির্দিষ্ট লাগবে, লেবারও নির্দিষ্ট লাগবে, ঠিক আছে? এটা তো ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি হবে না, সেটা আপনি যে বিজনেসের কথাই বলেন। তো সেই জন্য এই দুইটা থাকবে। আর এখন বলতে পারেন এই দুইটাই তো আর পণ্য তৈরি হবে না, বাকি তো আরো অনেক কিছু লাগবে, ফ্যাক্টরি ওভারহেড লাগবে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লাগবে, প্রফিট কেমন করব সেটা লাগবে। হ্যাঁ, এই কথাগুলো আপনার অঙ্কের মধ্যে দেয়া থাকবে, ঠিক আছে? যেমন এখানে আছে the management of the enterprise the management of the enterprise intends to earn a profit 10% higher than the percentage to profit earned in 2015 বা 2015। বলছে দি ম্যানেজমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ, মানে এই ব্যবসায়ের যে ব্যবস্থাপনা আছে, যে ম্যানেজমেন্ট আছে, যে কর্তৃপক্ষ আছে, ইন্টেন্ডস টু আর্ন। এই ইন্টেন্ডস টু আর্ন মানে হলো তারা ইচ্ছা করতেছে, তারা প্রত্যাশা করতেছে, হ্যাঁ, তারা তারা এরকমের তারা চাইছে বা তারা হিসাব করছে, হ্যাঁ, যে বা ভাবছে বা প্রত্যাশা করছে এরকমের, যে টু আর্ন এ প্রফিট 10%, টু আর্ন এ প্রফিট 10%, তারা 10% লাভ অর্জন করবে বা তারা লাভ করবে, হায়ার মানে 10%-এর বেশি, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন ইন 2015 সালে তারা যে প্রফিট করছিল তার চেয়ে তারা 10% বেশি লাভ করবে। এটার কথা হলো এই। এখন এই যে অফ এ প্রফিট আর্ন ইন 2015, এইটা কোথায় পাবেন? এইটা আপনি এই যে এই যে প্রফিট অর্জন করছেন না, এই যে কত টাকা, এই যে 6090 টাকা, এই 6090 টাকা তো আপনি গত বছর অর্জন করেছেন। তাহলে এবছর আপনি 6090 না, গত বছর এ টাকা না, কিন্তু এবার কিন্তু টাকার কথা বলে না, বলছে গত বছর যা অর্জন করছে তার চেয়ে, তার মানে গত বছরের পার্সেন্টেজ বের করতে হবে, টাকা বের করবো না আমরা। পার্সেন্টেজ যেটা, এইটা কত পার্সেন্ট ছিল সেই পার্সেন্টেজ আমরা বের করব। কিভাবে বের করবো তার সূত্র কিন্তু আমি উপরে দেখাইছিলাম, যে প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100। তাহলে প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100 দিয়ে যে পার্সেন্টেজ পাবো, সেই পার্সেন্টেজের থেকে আরো 10% বেশি আমরা প্রফিট করব। কোথায় করব? এই নির্দিষ্ট জব বা টেন্ডার প্রাইসে, বা এবার যে নির্দিষ্ট যে কাজটা করব সেখানে। আশা করি বুঝতে পারছেন। এই কথা আছে এই পর্যন্ত। এরপরে এন্ড এর পরে আবার নতুন কথা শুরু হয়েছে। অ্যাজিউম, যে ধরো বা মনে করো, that the factory overhead has gone up by 15%। বলছে কি যে অ্যাজিউম দ্যাট দি ফ্যাক্টরি ওভারহেড হ্যাজ গন আপ বাই, গন আপ বলতে বোঝায় বাড়বে, বৃদ্ধি পাবে, ঠিক আছে? কত পার্সেন্ট? 15%। মানে গত বছর অর্থাৎ 2015 সালে যে পরিমাণ ফ্যাক্টরি ওভারহেড ছিল, এবার তার চেয়ে 15% বাড়বে। এখন আপনি বলতে পারেন গত ক্লাসে আমরা যে টেন্ডার কস্ট করেছিলাম সেখানে তো এরকমের ছিল না। হ্যাঁ, সেখানে এরকমের ছিল না, সেখানে আমাদের পার্সেন্টেজটা ক্যালকুলেশন করা লাগতো ভাগ করে বা সূত্রের মাধ্যমে। আর এই অঙ্কের মধ্যে বলছে কি, এটাও সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করলে করা যায়, কিন্তু আপনাদের কাছে এটা একটু কঠিন হবে, আমি দুইভাবেই দেখাবো। তো এখানে বলছে যে গত বছরের যে ফ্যাক্টরি ওভারহেড ছিল ওইটা তো থাকবেই, তার চেয়ে তুমি 15% বাড়াবা। আর এরপরে আবার একটা কথা বলছে যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এইটা আবার শুরু হয়েছে কি, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন বাই 20% ইন 2016। তাহলে গত বছর যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ছিল, গত বছর বলতে এই যে রেগুলার কস্ট শিট বা 2015 সালে যা ছিল, তার চেয়ে এবার হ্যাজ গন ডাউন বাই 20%, তার চেয়ে এবার 20% কমবে। মানে আগে যা ছিল তার চেয়ে এবার শতকরা 20% কমবে। একটা বলছে গন আপ, এই যে একটা বলছে কি গন আপ, আর একটা বলছে কি গন ডাউন। এখন এই যে বাই একটা কথা আছে না, গন ডাউন বাই, এই যে বাই, তারপরে এই যে বাই, এইখানে দুইটা কথা থাকতে পারে। সাধারণত এখানে দুইটা কথা থাকতে পারে। একটা থাকবে একটা থাকবে বাই, আর একটা থাকবে টু। এই দুইটা কথা থাকে, বুঝছেন? সাধারণত
এই ম্যাথগুলোর ক্ষেত্রে যখন বাড়ানো কমানো হয় তখন এই দুইটা কথা থাকে, একটা বাই আর একটা টু। তাহলে বাই যদি থাকে তাহলে এরকমের হবে যে যা আছে তুমি ওইখানে 15% দ্বারা বাড়াবা, মানে অর্থাৎ সহজে বুঝবে, যদি আপনার কাছে 100 টাকা থাকে, এখন ও বলছে যে 15% দ্বারা বাড়াবা, 15% বাড়বে, তার মানে এইটার সাথে আরো 15% কি বৃদ্ধি পাবে, এইটা হলো বাই। তাহলে 15% যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে? 100 টাকা তো আমার হাতে আগে ছিলই, আর 100 টাকার উপরে 15% ধরলে হয় আরো 15 টাকা, যেহেতু 15% বাড়ানো, তাহলে এখানে হবে 115 টাকা। এইটা হবে বাইয়ের ক্ষেত্রে। আর যদি টু বলে, যদি এইরকম বলতো যে টু 20%, এরকম যদি বলতো, তাহলে বাই মানে কি দ্বারা, কত দ্বারা বাড়াবা? 15% দ্বারা বাড়াবা। আর এখানে টু বলছে কি, টু মানে পর্যন্ত, এত পর্যন্ত, তাই টু 20%। এখানে বলছে কি, আমি এই অঙ্কের মধ্যে বলে নাই, মানে বলতে পারে, আমি সেটা বলতেছি, টু 20%, তার মানে 20% পর্যন্ত। তার মানে এই টু দ্বারা বুঝাইবে কি যে তুমি 20% পর্যন্ত বাড়াবা। তোমার কাছে এখন যা আছে তুমি সেটা থেকে 20% বাড়াবা। ধরেন আপনার কাছে এখন আছে আছে 16%, আমি উদাহরণ দিয়ে বললাম, আছে 16%। এখন যদি আপনাকে অঙ্কে বলে যে টু 20%, তার মানে 16%-এর সাথে 20% যোগ করবো না, কারণ এখানে বলছে টু, আমাকে 20% পর্যন্ত রাখতে হবে। তার মানে কি 16 থেকে 20 হইতে আমার আর 4 লাগে, আর 4% লাগে। সুতরাং আমি আর কত বানাবো? আর আমি তাহলে এখানে কি 20 হয়ে যাবে, আর আমি 4 বানাবো। অর্থাৎ যদি এই 16কে যদি আমি 20-এ নিতে চাই, যেহেতু টু বলছে, তাহলে 20-এ নিতে গেলে আমার 4% বাড়ানো লাগে। ঠিক আছে, তার মানে আমার 100 টাকার উপরে আমি কত পার্সেন্ট বাড়াবো? আমি 100 টাকার উদাহরণ হিসেবে বললাম, 100 টাকার উপর আমি 4% বাড়াবো, তাহলে হবে কত? 4 টাকা। তাহলে আগের ছিল 100 প্লাস এই হলো 4, তখন হবে কত? 104 টাকা। এইটা যদি হয় তখন আমরা এইভাবে ক্যালকুলেশন করব। কিসের ক্ষেত্রে? টু এর ক্ষেত্রে। তার মানে টু এর ক্ষেত্রে আমরা পর্যন্ত পর্যন্ত রাখবো। ঠিক আছে, যে এত পর্যন্ত 20 পর্যন্ত, আমার কাছে 16 ছিল, আমি সেটাকে 20% পর্যন্ত বানাবো। তার মানে আমি 16 তো আমার কাছে আছে, আমি আর 4 বাড়াবো, তার মানে 20 হবে। আর এখানে বলছে কি বাই 15%, বাই মানে ওই অ্যামাউন্টটা দ্বারা, ওই পরিমাণ দ্বারা। অর্থাৎ আপনার কাছে তো 100 টাকা আছে, এখন আপনি তার উপরে 15% বাড়াইবেন, তো 100% কে 15% ধরলে 15 টাকা হয়, তার মানে 100 টাকা আছে, আমি আরো 15 টাকা বাড়াবো, 115 টাকা হবে। এইটা হলো বাই আর টুর মধ্যে পার্থক্য। এখন আমি কেন এই অতিরিক্ত আলোচনাটা করলাম? কারণ আপনার যদি অঙ্কের মধ্যে এভাবে আসে যে আপনি বাসায় প্র্যাকটিস করে গেছেন বাই, ওখানে বলা আছে যে টু 15%, তখন তো আপনার একটু মুশকিলে পড়ে যাবেন। ঠিক আছে, তো সেই জন্য আমি বললাম যে টু বললে আমাকে ওই পার্সেন্টেজ পর্যন্ত নিয়ে রাখতে হবে, আর বাই বললে আমাকে সেই পার্সেন্টেজ দ্বারা বাড়াইতে হবে। এখন টু এর ক্ষেত্রে তো সবসময় বাড়ানো লাগবে এমন না, অনেক সময় কমানো লাগতে পারে, তো বাড়াইলে প্লাস করবেন আর কমাইলে মাইনাস করবেন। তো এখন আসেন আমরা টেন্ডার কস্টে যাব, সেইটার আগে আমরা রেগুলার কস্ট শিটটা আমরা বের করে নিই। এখন রিকোয়ার্ডের মধ্যে আছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর 2015, তাহলে প্রথমে কিন্তু আমাদের রেগুলার কস্ট শিট করে নিতে হবে। এগুলো আমি আগেই বলেছি যে টেন্ডার কস্ট শিটের সময় রেগুলার কস্ট শিটটা করে নিতে হয়। তাহলে আসেন আমরা 2015 সালের রেগুলার কস্ট শিট করি। প্রথম আছে কি র মেটেরিয়াল 1/1/2015 1000, তাহলে 1/1/2015 1000, এই যে 1/1/2015 1000, এই যে 1/1/2015 1000, এর সাথে যোগ হবে কি র মেটেরিয়াল পারচেজ, এই র মেটেরিয়াল পারচেজ যোগ করলাম, তাহলে যা হইলো তার নাম হবে কি র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। সেখান থেকে ক্লোজিং র মেটেরিয়াল বাদ দেব। এখন এগুলো কিন্তু আমি প্রতিদিন ওইখানে উপরে যে দেখাবো না, ওইটা দেখেন বইয়ের মধ্যে আছে, তারিখ দেওয়া আছে ক্লোজিং ওপেনিং। তাহলে 2000 মাইনাস গেলে আমাদের পাবো কি র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড। এই যে এটার নাম হবে কি র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড। এর সাথে যোগ করব যত ধরনের ডিরেক্ট এক্সপেন্স আছে, যত ধরনের ডিরেক্ট এক্সপেন্স আছে, যত ধরনের ডিরেক্ট এক্সপেন্স আছে, র মেটেরিয়াল ইউজড, র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড, এর সাথে আমরা যোগ করব অ্যাড ডিরেক্ট ওয়েজেস বা লেবার বা ডিরেক্ট এক্সপেন্স বা চার্জেবল এক্সপেন্স বা প্রোডাক্টিভ ওয়েজ, যা থাকে সেইটা আমরা যোগ করব। তাহলে ডিরেক্ট এক্সপেন্স আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে 7500, তা টোটাল আমি যোগ করলাম 16500, এর নাম হলো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়।
প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়ের সাথে কি যোগ হয়? ফ্যাক্টরি ওভারহেড যোগ হয়। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কি আবার এই অঙ্কের মধ্যে আলাদা করে দেওয়া আছে? না, ফ্যাক্টরি ওভারহেড একসাথে একটা অ্যামাউন্ট দেওয়া আছে। আমরা কিন্তু রেগুলার কস্ট নিয়ে কথা বলতেছি, কারণ টেন্ডার কস্ট করতে গেলে রেগুলার কস্ট করতে হয়। তাহলে এই যে ফ্যাক্টরি ওভারহেড কত আছে? ফ্যাক্টরি ওভারহেড 4500। তাহলে ফ্যাক্টরি ওভারহেড 4500, ফ্যাক্টরি ওভারহেড 4500, ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি ওভারহেড 4500 এই, তাহলে এখানে ওয়ার্ক কস্ট হলো কত? 21000। এই দুইটা যোগ করে আমরা ওয়ার্ক কস্ট এখন এইটার পরে ওয়ার্ক কস্টের পরে আসার কথা কি? ডব্লিউআইপি এর বিগিনিং আসার কথা, ডব্লিউআইপি এর এন্ডিং আসার কথা, তারপরে আসবে ফিনিশ গুডস এর বিগিনিং আসার কথা, ফিনিশ গুডস এর এন্ডিং আসার কথা। এখন এই অঙ্কের মধ্যে এইগুলো নেই, না থাকার কারণে এই ওয়ার্ক কস্টের পরে যে আইটেমগুলো আসতো ওইগুলো বাদ, ওইগুলোর যোগ বিয়োগ কিছু করতে হবে না। তো তাহলে কি আসবে? তার পরবর্তীতে কি আছে সেটা আসবে। পরবর্তীতে অপারেটিং এক্সপেন্স আছে বা পিরিয়ডিক কস্ট আছে বা কমার্শিয়াল এক্সপেন্স আছে, আপনারা যাই বলুন না কেন। এটা তো আপনারা জানেন যে এখানে কি কমার্শিয়াল এক্সপেন্স হতে পারে, হ্যাঁ, সিও ডাবল এম ইয়ার সিআইএল কমার্শিয়াল এক্সপেন্স। তারপরে আরো হতে পারে কি পিরিয়ডিক এক্সপেন্স, এটা লিখলাম না, সময় নষ্ট করার দরকার নেই। এরপরে এই যে দুইটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর সেলিং ওভারহেড কোথায় পাবো? এই যে দেখেন অঙ্কের মধ্যে আমি যে মুখস্থ নিচ্ছি বিষয়টা কিন্তু এমন না। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড, তাহলে এই দুইটা আমি এখানে নিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। এই আমি টাকা লিখে ফেললাম, এই এই টাকা লিখে ফেললাম, এই এখন এই দুইটা আমি যোগ করব, যোগ করে এখানে নিয়ে আসবো। তাহলে উপরে যে আমি ওয়ার্ক কস্ট বের করে রেখে আসছি এই যে 21000, আর তার সাথে আমি এই যে দুইটার যে যোগফল এইটা আমি যোগ করলাম, যোগ করলে আমার এই 30450, এইটার নাম পাবো কি টোটাল কস্ট। এই যে দেখেন টোটাল এই কস্ট, টোটাল কস্টটা আমি পাবো 30450 টাকা। এখন টোটাল কস্টের সাথে আমরা কি যোগ করি? আমরা জানি যে আমরা তো লসের কথা বলবো না, কারণ প্রতিষ্ঠান তো লসের জন্য বিজনেস করে না, তারা বিজনেস করে লাভের জন্য। তো লাভ কত হবে? এখন যদি টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করে ফেলি, এখন আপনি বলতে পারেন যে গত ক্লাস বা তার আগে তো দেখতাম যে এখানে ফাঁকা রেখে তারপর আমরা সেলস বসাই দিতাম, কিন্তু এই অঙ্কের মধ্যে তার ফাঁকা রাখবেন কেন? কারণ এই অঙ্কের মধ্যে তার সেলস দেওয়া নাই, সেই অঙ্কগুলোর মধ্যে তো সেলস দেওয়া ছিল, এখানে তো প্রফিট সরাসরি দেওয়া আছে। এই যে দেখেন এখানে এই যে প্রফিট দেওয়া আছে, যে প্রফিট ফর অফ দা ইয়ার, এই যে প্রফিট দেওয়া আছে কত টাকা? 6090 টাকা। তাহলে এখন কস্টের সাথে প্রফিট যোগ করেন, এই কস্টের সাথে প্রফিট যোগ করেন, যে প্রফিট 6090 যোগ করলে যা হবে আমরা কি পাবো? সেলস পেয়ে যাব এই 36540 টাকা। এইটা আমরা রেগুলার কস্ট শিটে আমাদের এই রকমের হয়, ঠিক আছে? আমরা কিন্তু এটাও জানি যে এই সেলস সমান কি এস এ এল এস, সেলস সমান কি টোটাল কস্ট প্লাস প্রফিট। এই এই সূত্রটা তো আমরা জানি যে সেলস সমান কি টোটাল কস্ট প্লাস কি প্রফিট। তাহলে এই যে দেখেন এই সেলস, এইটা কি সেলস না? তাহলে সেলসের সাথে কি আছে? সেলসের সাথে আমি প্রফিট যোগ করছি আর টোটাল কস্ট যোগ করছি, সেলস পেয়ে গেছি। এইটাই হলো সূত্র। তো সেই জন্য যখন আমি টোটাল কস্ট বের করে ফেলবো তখন প্রফিট দেওয়া থাকলে প্রফিট যোগ করে সেলস পেয়ে যাব। আর যদি কোনো অঙ্কের মধ্যে প্রফিট দেওয়া না থাকে, সেলস দেওয়া থাকে, তার টোটাল কস্ট পর্যন্ত বের করে প্রফিটটা ফাঁকা রাখবো, সেলসটা বসাবো, তাহলে আমি দেখতেছি যে সেলসে অ্যামাউন্টটা বেশি কস্টের থেকে কতটুকু বেশি, ওই লাভের পরিমাণটা বেশি। যদি এমন ধরেন আমার কাছে প্রফিট নাই, সেল দেওয়া আছে, ধরেন 36540 দেওয়া আছে, তাহলে 36540 থেকে যদি আপনি 30450 বিয়োগ দেন তাহলে 6090 থাকবে একই কথা। এখন আবার কে আসতেছে? তো আচ্ছা এরপরে আমরা যাই। এখন আসেন সবাই মনোযোগ দেন, টেন্ডার কস্ট শিটে মনোযোগ দেন। আমরা 2015 সালের আমরা কি রেগুলার কস্ট শিট করে ফেলছি। এখন আমরা যাব কি এসে যাব যে টেন্ডার কস্ট শিটে যাব। এখন এখানে দেখেন লেখা আছে কি রিকোয়ার্ড টু, ওয়ার্কিং লেখার দরকার নাই, সরাসরি লিখবেন এস্টিমেটেড কস্ট শিট ফর 2015 এট 2016 রেট, অর্থাৎ 2015
বলছে কি যে 2000, এটা এত কিছু দেখার দরকার নেই, আপনারা সরাসরি লিখবেন কি স্টেটমেন্ট অফ টেন্ডার প্রাইস। কি লিখবেন? স্টেটমেন্ট অফ টেন্ডার প্রাইস, এভাবে লিখবেন। স্টেটমেন্ট অফ টেন্ডার প্রাইস এভাবে লিখবেন। তো এরপরে তাহলে প্রথমে লিখবেন কি ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল আমরা তো টেন্ডার কস্ট শিটে দেয়াই থাকে নাকি, মনোযোগ দিন সবাই। তাহলে মেটেরিয়াল কয় টাকা? এই যে 1200 টাকা। আর ওয়েজেস এই দুইটা তো দেওয়াই আছে। আচ্ছা, এই দুইটা তো নিতে আর কোনো সমস্যা নাই। তাহলে প্রথমে আপনি লিখবেন ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল 9000 টাকা। তারপরে লিখবেন ওয়েজেস। ওয়েজেস, এই যে ওয়েজেস লিখবেন 750 টাকা। এই যে ডিরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস 750 টাকা। তাহলে এই 9000 আর 750 এটা মিলে হয়েছে কত? 16500। এটার নাম কি? প্রাইম কস্ট। এটার নাম হলো কি? প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট, ঠিক আছে। এখন প্রাইম কস্টের পরে 9000 আসলো কোথা থেকে? 9000 আসলো কোথা থেকে? এইটা না ম্যাটেরিয়াল তো দেখো 1200। তাহলে এখানে তো মনে হয় আপনার ওই যে ভুল করছে। এই যে তাহলে তো এইটা না, এটা তাহলে হবে 1200। আপনাদের বইতে কত কত টাকা লেখা ম্যাটেরিয়াল? স্যার ওই সেম 1200 টাকাই। তাহলে 1200 টাকা, ওইটা কেটে লেখেন, ভয় পাওয়ার কিছু নেই। কেটে কেটে লিখে ফেলেন। আর আর যদি একটা কাজ করেন, যদি সমাধান ঠিক রাখতে চান তাহলে আপনি এইখানে 9000 লিখে দেন। এই যে ইন দ্য, হ্যাঁ 1200 হ্যাঁ কেটে 9000 হ্যাঁ লিখলেই তো। হ্যাঁ 1200 কেটে 9000 লিখে দেন। তাহলে একটা জায়গায় আনার সব জায়গায় কাটালেন এটা। তো এটা হলো ম্যাটেরিয়াল। এরপরে লেবার আছে কত? 7500। এখানে কত আছে দেখি, আবার এটাও ভুল লিখছি কিনা। এটা 750, বুঝছেন? এখানে আপনি লিখবেন আরেকটা শূন্য দিয়ে দিবেন। আরেকটা শূন্য দিয়ে দিবেন এখানে, 7500 হয়ে যাবে। তো হ্যাঁ 7500, হ্যাঁ স্যার ঠিক ঠিক আছে। ঠিক আছে। তাহলে প্রাইম কস্ট হবে এই যে 16500 প্রাইম কস্ট। এখন প্রাইম কস্টের সাথে যোগ হবে কি? ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সাথে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেড সম্পর্কে কি বলছে উপরে যাই আমরা। এখানে আসেন, বলছি কি এই প্রফিটেরটা পরে আসি, যেহেতু প্রফিট এখন আমরা নিব না, প্রফিটেরটা আমরা পরে কথা বলবো। এখানে বলছি assume that the factory overhead has gone up by 15%। বলছে মনে করো বা ধরো ফ্যাক্টরি ওভারহেড হ্যাজ গন আপ বাই, এই যে বাই বলছে মানে কি আগে যা ছিল সেটা তো থাকবেই, তার সাথে আরো 15% বাড়াবো। তাহলে আগে ছিল কত? আগে আমাদের রেগুলার কস্টে ফ্যাক্টরি ওভারহেড ছিল কত? ফ্যাক্টরি ওভারহেড ছিল 4500। তাহলে এই 4500 তো থাকবেই। একটু খেয়াল করেন এখানে, এই যে আমি যেখানে লিখতেছি এটা উপরে ডান পাশে কর্নারে খেয়াল করেন, এই যে 4500 আমার আছে এইটা থাকবে। এইটার সাথে আরো যোগ হবে, কি যোগ হবে? যোগ হবে 4500 উপরে 15%। কই যেন, এই যে 4500 উপরে কত পার্সেন্ট? 15%। এখন এইখানে হবে কি 4500 প্লাস এই 4500 উপর 15% ধরলে কত হয়? ক্যালকুলেটর আছে কারোর সাথে? 4500 গুণ 0.15, 675। তাহলে এখানে হয় কত? 675। তাহলে 4500 যোগ 675, 5175। তাহলে হবে কত? 5175। এইটা কে কে বুঝতে পারেন নাই এখন বলেন, টেন্ডার কস্ট আমি পরে যাবো অনেক কিছু। এইখানে এইটুকু বুঝতে পারেন নাই কে সে বলেন তো। স্যার আমি বুঝতে পারি না, আরেকটা বুঝিয়ে দিবেন? হ্যাঁ, তাহলে আপনি এখানে মনোযোগ মনোযোগ দেন। তো এইখানে হ্যাঁ খেয়াল করেন, এই যে এখানে খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করেন। তো এইখানে বলাস কি দেখেন যে এই যে আমি যেখানে বলতেছি assume that the factory overhead has gone up by 15%। যে ফ্যাক্টরি ওভারহেড 15% বাড়াইতে হবে কোথায়? যখন আমরা টেন্ডার কস্ট করব। তাই টেন্ডার কস্ট করব কত সালে? 2016 সালের জন্য।
আর এইখানে যে ডাটা আছে এটা 2015 সালে। তার মানে 2015 সালে যে আমাদের ফ্যাক্টরি ওভারহেড আছে কয় টাকা আছে? 2015 সালে ফ্যাক্টরি ওভারহেড 4500 টাকা। এখন ওরা বলছে কি যে তুমি গতবার যেভাবে তুমি কস্ট শিট করছো সেখানে যে ফ্যাক্টরি ওভারহেড আছে তার চেয়ে এবার 15% বাড়াবা। তার চেয়ে 15% বাড়ানো মানে কি? যে আপনাকে যদি কেউ বলে যে আগে তো তুমি আমাকে 100 টাকা দিছিলা, এবার আমাকে আরো 15% বাড়াবা, তার মানে এটা বোঝায় না যে ওই 100 টাকা তো দেবেনি, আরো 15% বেশি দিবে। তাহলে এখানে ঠিক এইটা বোঝায় না যে আগের আসলে আমার কত 4500, খেয়াল করে নিজে লিখতেছি 4500। এখন এই 4500 তো থাকবেই, তার সাথে প্লাস হবে 4500 উপরে 15%। এই কথাই ওরা বলছে এখানে। এখন আমি সমাধান করতেছি, এটা সমান এই 4500 তো আমার আছেই, এই 4500 প্লাস এই 4500 এর উপরে এবার 15% আরো বাড়াইতে বলছে, মানে আগের 4500 তো থাকবেই, আরো 4500 এর উপরে 15% বাড়বে। তা 4500 এর উপরে 15% বাড়লে হয় কত? 675 নাকি? এটা হিসাব করলাম না? আপনারাও ক্যালকুলেটরে যদি ধরেন 4500 গুণ 15 মানে 0.15 15%, তার 675 টাকা হয়। তার মানে আগের আমার এই যে 4500 টাকা যোগ 675 টাকা, তাহলে এবার হবে কত? 4500 যোগ 675 হবে 5100, 5175। এখন এখন বুঝতে পারছেন না? আরো বোঝার লাগবে। আচ্ছা, কেউই কি বুঝে নাই? বুঝতে না স্যার, পারছে? বুঝতে বুঝতে পারছে এমন একজন কথা বলেন তো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি এমন আমি একটু ঘুরাই দিই, যদি এমন বলি যে assume that factory overhead has gone down by 10%, তাহলে কি হবে? স্যার, যা আছে তার থেকে 10% কম। এই তো বুঝতে পারছেন। তাহলে ধরেন আমরা সেটাও ক্যালকুলেশন করি। ধরেন আমার কাছে আছে কত? 4500 মাইনাস 4500 উপরে 10%। দ্যাট মিন্স 4500 মাইনাস 4500 উপরে 10% ধরলে কত হবে? 450। 450 মাইনাস 450, তাহলে এখানে হবে কত? 4050। কি এটা না? তপন কথা বলছে মনে হয় না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে কি এইটা হবে না? এখন আমি যেটা করলাম এটা হবে না? জি স্যার। এই তো বুঝতে পারছেন। ওকে, এখন আসেন তাহলে। এইখানে আমাদের ওরা বলছে 15% বাড়াবো। এখন আসেন এইখানে আসেন, অঙ্কের মধ্যে আসেন। এই যে দেখেন, ফ্যাক্টরি ওভারহেড আগে ছিল 4500 প্লাস 4500 উপরে 15%। একসাথে কত? আমরা যে হিসাবটা করছিলাম 5175, সেই 5175ই হয়েছে। এখন দেখেন এইখানে ওরা এইটুকু করে নাই। এই দেখেন নিচে এইটুকু হওয়ার কথা 4500 প্লাস 4500 উপর ধরলে 15% ধরলে 675। এই এখন এই 675 আর 4500 যোগ করলে এইটা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড পাইলাম। তার প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়? ওয়ার্ক কস্ট হয়। এই যে ওয়ার্ক কস্ট পেয়ে গেলাম আমরা, এই যে ওয়ার্ক কস্ট পেয়ে গেলাম। এখন এটার সাথে আমরা যোগ করব কি? কমার্শিয়াল এক্সপেন্স। অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স বা পিরিয়ডিক কস্ট, বা কি বলে আরো কি আছে? তো এখন এই কমার্শিয়াল এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, তাহলে এই অপারেটিং এক্সপেন্স, পিরিয়ডিক কস্ট বা কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে কি কি থাকতে পারে? একটা থাকতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা থাকতে পারে সেলিং। তাহলে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং সম্বন্ধে কি বলা আছে একটু উপরে আমরা যাই, উপরে যাই। এখানে বলা আছে এই যে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন বাই 20%। তার মানে এবার সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটাই, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটাই, দুইটা খরচেই এবার 20% করে কমবে, কারণ বলছে গন ডাউন বাই 20%, তার 20% করে কমবে। ওকে, আসেন এবার আশা করি আর ক্যালকুলেশন করে দেখান লাগবে না। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4200 কোথায় পাইছি? আগের কস্ট শিটে আসেন। আগের কস্ট শিট কই? এখানে
সেলিং কই, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত 4200, এই যে দেখেন 4200, 4200, তাহলে 4200 থেকে আবার 20% মাইনাস হবে। তাহলে আসেন এখানে, এখানে আসেন, এই যে দেখেন 4200 মাইনাস 4200 এর উপরে 20%। তাহলে এখানে এখানে এটা হওয়া উচিত ছিল কিভাবে হওয়া উচিত ছিল, এখানে আরেকটা স্টেপ করা উচিত ছিল। 4200 মাইনাস, এখন 4200 এর উপরে কত পার্সেন্ট, 20%, তাতে হয় 840, 840। এখন আপনি 4200 থেকে 840 মাইনাস দেন, 4200 থেকে 840 মাইনাস দিলে হয় 3360। ক্যালকুলেটরে দেখলে দেখবেন এই যে 3360, এই একটা আমরা পেলাম। এখন আছে সেলিং ওভারহেড, আর সেলিং ওভারহেডে কি বলছে, সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড কই, সেলিং ওভারহেড এই সেলিং ওভারহেড ছিল 5250, তাহলে 5250, এই যে 5250, তাহলে এখানেও কি হবে 5250 মাইনাস 5250 এর উপর 20%, যেহেতু গন ডাউন বলছে, তার মানে আমার এখানেও একটা স্টেপ হবে যে 5200 মাইনাস, এখন 5200 এর উপরে কত পার্সেন্ট, পয়েন্ট টু দিয়ে হবে না 1040, তাহলে এখানে হবে কত 1040, তাহলে 1040, তার মানে 5200 থেকে আমার মাইনাস যাবে 1040, তাহলে থাকবে কত 4160 না কত, 1040 কি ঠিক আছে, দেখি তো একটু, 5200 0.20%, 1040, হ্যাঁ, তাহলে 5200 মাইনাস 1040, 4160, এখানে এখানে একটু ভুল আছে বুঝছেন, এখানে হবে কত, এখানে হবে, এখানে হবে 4160 হবে, এখানে ভুল আছে, এখানে এখানে হবে 4160 হবে, যেহেতু 40, তো 40 এখানে আস্থার সংখ্যা না, 40 এখান থেকে 40 বিয়োগ 60 থাকারই কথা, 4160 আপনাদের বইতে থাকলে আপনারা কারেকশন করে নেবেন। তার মানে 3360 ও 4160 এই দুইটা যোগ করলে যা হয়, তো তাহলে তো ফিগার চেঞ্জ হয়ে যাবে, 4160 যোগ 3360, তাহলে আসবে 7520, এখানে আসবে 7520 আসবে, এখানে 7520, তার মানে 21675 আর 7520 মিলে যা হয় সেইটা হবে টোটাল কস্ট। খেয়াল করেন, সেটা হবে কি টোটাল কস্ট। এখন আপনারা বইতে যা দেখতেছেন সেখানে কিন্তু এই সূত্র দিয়া পার্সেন্টেজ বানাইছে, এখানে এই যে এখানে পার্সেন্টেজ বানাইছে, কিন্তু এই অঙ্কের মধ্যে এগুলো দরকার হবে না, ঠিক আছে, কেন দরকার হবে না, কারণ ওরা কি করছে, ওরা সেই দেখেন এই 5175 এর ডিরেক্ট ওয়েজেস দিয়া ভাগ করিয়া পার্সেন্টেজ দিয়া তারপরে এখানে কত নিছে, এই যে 600 আর কি সরি 69% বানাইছে, এত কিছু তো দরকার নেই, আমাকে যেভাবে বলছে অঙ্কের মধ্যে আমি সেই রকম প্লাস মাইনাস করে নিব, এবং এখানে এই যে কস্ট বের করে পরে আবার এখানে আরেকটা সব করছে, এই যে এখানে আবার একটা সব করছে, এই যে 750 এর উপরে এই কোডে এখানে আরেকটা সব করে করছে, ঠিক আছে, তো এইখানে আমরা স্যার এইভাবে, আবার আবার একটু দেখবেন স্যার, সেলিং ওভারহেডটা সম্ভবত ঠিক আছে। ঠিক আছে, সেলিং ওভারহেড কত ছিল 5200, ও 5250 না, আমি যে 50। 5200 দিয়া বলতেছি আপনারা তো কিছু বলেন না, হ্যাঁ, হ্যাঁ স্যার। 5250, তাহলে 5250, তাহলে 5250 না ইনটু হলো, তাহলে তো ঠিক আছে পয়েন্ট টু, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, এই যে যেহেতু আপনি, আমি তো এখানে 5200 বলছি, আপনারা তো কেউ কিছু বলেন না, যেহেতু উপরে আমি 4200 না এখানে 5200 বলছি, এখানে 5000 লিখছিও 5200, আপনারা কেউ কিছু বলেননি, তো যদি এখানে আমরা 5250 ধরি তাহলে কিন্তু ফিগার চেঞ্জ হবে, ঠিক আছে, তাহলে ফিগার চেঞ্জ হবে, সমস্যা নাই, তাহলে আমরা ওকে তাহলে এইভাবেই করি। এটা আসলে কি যে পরীক্ষা হলেও যে এই ফিগার থাকবে এমন তো কথা না, তবে আমাদের সিস্টেমটুকু জানার দরকার, সেটা জানলেই হবে।
তো তাহলে আমরা কি পাইছি, আমরা কিন্তু মূল ফিগারগুলো এখন পেয়েছি, একটাই পেয়েছি কত, একটাই পেয়েছি, ওই হিসাব করলে ওই যেটা আসে ওইটাই লিখবেন। তাহলে এইখানে টোটাল কস্ট আমরা পেয়েছি কত, টোটাল কস্ট পেয়েছি 29,225। আর কি এস্টিমেটেড কস্ট শিট ফর 2015 এত, দেখে আর কি আছে নিচে, রিকোয়ার্ড কি আছে, আর কি 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 বলছে এখানে, বলছে কি প্রিপেয়ার কস্ট শিট 2015 অ্যাসার্টিং দ্য সেলস প্রাইস ফর দ্য জব অর্ডার রিসিভ 2015। তার কি এখন আমাদের সেলস প্রাইস পর্যন্ত যাওয়া লাগবে, বুঝছেন, শুধু কস্ট বের করলেই হবে না। এখানে বলছে কি অ্যাসার্টেইন দ্য সেলস প্রাইস অফ দ্য জব অর্ডার রিসিভ ইন 2016। তার মানে আমাকে এখন কি সেলস প্রাইস পর্যন্ত যেতে হবে। আচ্ছা, তাহলে সেলস প্রাইস পর্যন্ত এখন আমরা যাব। এখন আসেন এইখানে, আচ্ছা এইখানে আমাদের তো একটা কস্ট শীট করা আছে, আবার এইটা দরকার কি, কস্ট শীট এখানে আমরা কয়টা করলাম, হ্যাঁ আপনাদের বইতেও কি এরকমের সমাধান? জি স্যার। হ্যাঁ স্যার। যেমন দেখেন এইখানে কিন্তু আমরা 2025 সালেরটা এখানে করে ফেলছি, এরপরে এইখানে আমরা ওইখানে সারলাম না, কত কত হাজার জানো, বলছিলাম যে 9,000 নিতে হবে বা 7,500 নিতে হবে। হ্যাঁ এই যে পরে ওরা করছে কি, খেয়াল করেন ওরা করছে কি, এই যে ফিগার, এই ফিগার ধরে এখানে আবার একবার করছে, কিন্তু আপনাদের দুইটার একটা করতে হবে, বুঝছেন। এই যে 1200 আর 750 নিয়ে করছে। এখন আপনারা আগে ডিসাইড করেন যে 1200 দিয়ে করবেন না এই যে 750 নিয়ে করবেন না 7,500 নিয়ে করবেন, কোনটা কোনটা করবেন, সমাধান ঠিক রাখবেন না অঙ্ক ঠিক করবেন, কোন জায়গায় করবেন? সমাধান তো একটাই ঠিক রাখতে হবে যে কোনো, কারণ এটা তো কিন্তু দুইটা। হ্যাঁ এইখানে আপনার যে কোনো একটা ঠিক রাখতে হবে। যদি আমরা এইটা ঠিক রাখি, এইটা, তাহলে এইটা আমরা রাখতে পারবো না, এইটা আমাদের কোনো কাজে আসবে না। এইটা এই কারণে এখানে 9,000 7,500 এগুলো, কারণ এগুলো আমার অঙ্কের মধ্যেই নাই। এখানে দেখেন, এখানে অঙ্কের মধ্যে এগুলো কোথাও নেই, কোথাও নেই। দেখেন এখানে আমার 16তে ওরা যে টেন্ডার কস্ট শীট করতে বলছে, সেখানে আমাকে 1200 দিছে 750, তাহলে আমাকে এইটা ঠিক রাখতে হবে, এইটাই যেতে হবে, এইটাই যেতে হবে ডিরেক্ট মেটেরিয়াল। আমি এই প্রকাশনীকে কালকে ঠিক কল আছে। করবো ওদের, ঠিক আছে, যে ওরা এইটা কেন করছে এভাবে। এই যে এই এই ডিরেক্ট মেটেরিয়াল এই 1200 যদি নেই, তাহলে ডিরেক্ট ওয়েজেস 750, প্রাইম কস্ট হয়েছে, এই প্রাইম কস্ট হয়েছে। এখন এই ওয়ার্কস ওভারহেড আবার কি, ওই যে এই এখন আপনি বলতে পারেন যে তাহলে এই পার্সেন্টেজ কেমনে বানাইছে, এই পার্সেন্টেজ এই যে এই সূত্র দিয়ে বানাইছে, আমরা যেভাবে করছি ওইভাবে করলেও হবে। এই যে ওরা কি করছে, এই ফ্যাক্টরি ওভারহেডকে ওই যে 15% বাড়াইয়া 5,175 হইছে, সেই 5,175 কে আবার কি ডিরেক্ট ওয়েজেস দিয়ে ভাগ করছে এই 7,500 দিয়ে, এই যে এখানে 7,500 দিয়ে ভাগ করে 69% বানাইছে, ঠিক আছে। এই 7,500 কোথায়, কোনটা নিছে, ডিরেক্ট ওয়েজেস এই যে 7,500, ঠিক আছে। ওরা কি করছে, ওরা এইটা নিয়ে করছে, এই যে মেটেরিয়াল, দেখেন মেটেরিয়াল ইউজড, এইটা নিয়ে করছে, কিন্তু আমাদের তো এত কিছু করার দরকার নেই, সরাসরি আমরা কি করতে পারি। তাহলে আপনারা একটা কাজ করেন, একটু সহজ করে দিই, এইটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, এইটা বাদ দিয়ে দিবেন, এইটা এইটা বাদ দিয়ে আপনি এখান থেকে শুরু করবেন, এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন, তাহলে এইখান থেকে শুরু করবেন। তাহলে ফ্যাক্টরি ওভারহেড ডিপেন্ড করতে এই যে এইটা হলো ওই যে আমরা বলছিলাম যে 10% বাড়বে, এত পার্সেন্ট বাড়বে, বাড়ার পরে 5,175 হয়েছিল না উপরে, ওইখানে 5,175ই থাকবে। আর ভাগ করবেন কি দিয়ে, ডিরেক্ট ওয়েজেস দিয়ে। তাহলে পুরনো কস্ট শিটে ডিরেক্ট ওয়েজেস কত পার্সেন্ট, ডিরেক্ট ওয়েজেস আমার কি সরি কত টাকা, 7,500 টাকা, তাহলে 5,175 কে 7,500 দিয়ে ভাগ করে 69%। তাহলে আমার এই টেন্ডার কস্ট শিটে ওয়েজের 69% নিব আমরা, এই যে 750-এর এই 69% নিব, এই 69% নিব, ঠিক আছে। তাহলে আপনার ওইটা আর ওইভাবে করার দরকার হবে না। তাহলে আমরা কি করব, খেয়াল করেন, এইখান থেকে শুরু করব। আর আগে যে রকমের পার্সেন্টেজ আমরা বানাইছি, যে ফ্যাক্টরি ওভারহেড কিসের উপরে আমরা বানাই, ফ্যাক্টরি ওভারহেড ওয়েজের উপরে বানাই। তাহলে কিসের উপর, ওয়েজ, যার উপর সেটা নিচে যাবে, আর যারটা বানাবো সেটা উপরে আসবে, আর যার উপর ভিত্তি করে বানাবো সে নিচে যাবে।
এখন ফ্যাক্টরি ওভারহেড কত হবে 5175। তাহলে 5175 কোথায় পাবো? ওই যে কত পার্সেন্ট বাড়াইছিলাম, বাড়ানোর পরে তো 5175ই হয়েছিল, ঠিক আছে। এরপর আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্ক কস্ট, এটা আপনাদের শীটের মধ্যে সূত্র দেওয়া আছে। তাহলে আপনি কি করবেন, এই যে এখান থেকে ওয়ার্ক কস্টটা নিচে আসবে, আর কোনটা বানাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তাহলে এইটা উপরে যাবে, উপরে যাবে ইনটু কত পার্সেন্ট 15.5%। তাহলে 15.5% কিসের উপরে ধরবেন, ওয়ার্ক কস্টের উপরে 15%, 15.5% ধরবেন। আসেন তাহলে টেন্ডার কস্টে ওয়ার্ক কস্ট কই, এই যে ওয়ার্ক কস্ট, এই যে ওয়ার্ক কস্ট 24,068, এই 24,068 উপরে আপনি এই যে এই 15.5% ধরেন, ঠিক আছে। এভাবেও করা যাবে। তাহলে এখন আপনারা নিচের যেটা এইভাবেও করতে পারেন, তাহলে উপরের ওইটুকু আর ঝামেলা করার দরকার হবে না। এই যে এটা আর প্রফিট বাকি আছে ওইটা আমি বুঝাই দিতেছি এটা। এবার আসেন সেলিং, এই যে সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড কিসের উপরে, ওয়ার্ক কস্টের উপরে। তাহলে এই অনের পরের যেটুকু সেটুকু যাবে নিচে, আর সেলিং ওভারহেড যেটা সেইটা আসবে উপরে ইনটু 100, কত পার্সেন্ট 19.38%। কিসের 19.38%, ওয়ার্ক কস্টের 19.38%। আচ্ছা আসেন ওয়ার্ক কস্ট কই, ওয়ার্ক কস্ট হলো এই যে 2468, 2468-র 19.38%, এই কত 488 টাকা। তাহলে হবে টোটাল কস্ট, ঠিক আছে। এখন টোটাল কস্টের সাথে যোগ হবে কি, প্রফিট যোগ হবে। এখন আসেন প্রফিট নিয়ে আর একটা কথা বলছিল অঙ্কের মধ্যে, সেখানে আমরা যাই। প্রফিট নিয়ে কি কি যেন বলছে, এই যে the management of the enterprise intends to earn a profit 10% higher than the percentage of profit earned in 2015। 2015 সালে ওরা যে কস্ট করছিল সেখানে যে পার্সেন্টেজে লাভ করছে, এবার তার চেয়ে 10%, সরি হ্যাঁ তার চেয়ে 10% বেশি করবে। এখন আমি বুঝবো কিভাবে কত পার্সেন্ট করছে, তাহলে আমাকে কি করতে হবে, সেলস দিয়ে এই প্রফিটটাকে ভাগ করতে হবে ইনটু 100, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমরা একটু এখানে হিসাব করি, সেলস হইলো কত টাকা হয়েছিল, এখানে যান, এই যে সেলস, এই লাভ হয়েছে কত, এই খেয়াল করেন 6090। তাহলে 6090 ভাগ 36,540 ইন্টু 100, 16.66%। এটা যদি ভাগ করি, একটু খেয়াল করেন, আমি এখানে একটু লিখে দিচ্ছি, 6090 আর হলো 36,540 ইন্টু 100, এটা সূত্র। তাহলে যোগ ই করলে কত হয়, 16.666 এরকম আসছে, বুঝছেন। তো এই পার্সেন্টেজটা লাভ করছে। এখন এবার বলছে কি, 2016 সালের কস্টশিটে বলছে কি যে গত বছর যে পার্সেন্টটা লাভ করছে এবার তার চেয়ে আরো 10% বেশি হবে। তাহলে গত বছর তো করছিল 16.66, তার সাথে 10 যোগ করলে কত হয়, 16 আর 10 26, তাই না। তাহলে 26.66 হয়। 26.6। হ্যাঁ 26, এই তো বুঝতে পারছেন। এইটার সাথে গত বছর যেটা করছে, এই যে এখানে এইখানে এটার সাথে আরো 10% বাড়বে, আরো 10% বাড়বে। তাহলে আমার কত হবে 26 এখানে হবে কত 26.66%, 26.66%। আচ্ছা এখন আসেন, আমরা কিন্তু পার্সেন্টেজ একটা পাইছি 26 এই দেখেন এই 6-7% দেখছেন, এই যে 26 এত পার্সেন্ট। এখন আমাদের একটা টেকনিক আছে না, যে আমরা কি করব মনে আছে, 100 থেকে মাইনাস করব, কি মাইনাস করব, 100 থেকে মাইনাস করব যেটা আর কি দিবে, হ্যাঁ 26 যে পার্সেন্টেজ দিয়ে হ্যাঁ 6 মাইনাস থাকবে। করব। তাহলে কত থাকে 73.33, 73.33 থাকে এখানে, 73.33 এরকম হবে। তাহলে আমি কি করব, আমার যে কস্ট বের হইছে, এই যে কস্ট, হ্যাঁ এই যে কস্ট বের হইছে 3329 টাকা, এই 3329 কে আমি এই 73.33 দ্বারা ভাগ করব, আর এই যে আমাদের লাভের যে 26.67
এই 6-7 দিয়ে গুণ করব, তাহলে আমরা প্রফিট পেয়ে যাব। এই যে প্রফিট 1200, হ্যাঁ 11 টাকা, এই যে এটা। এখন এই প্রফিট আর এই কস্ট যোগ করলে কি হয়ে যাবে, সেলস প্রাইস হয়ে যাবে। কিন্তু আমরা সেলস প্রাইস লিখবো না, আমরা লিখবো কি টেন্ডার কস্ট বা কোটেড প্রাইস বা কোট প্রাইস বা টেন্ডার প্রাইস। সেলস প্রাইস কি টেন্ডার কস্ট? জি আবার স্যার, বল। সেলস প্রাইস কি টেন্ডার প্রাইস? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো মানুষের কাছে এই দামেই বিক্রি বলছি কি করব। সেলস প্রাইস? ও আচ্ছা আচ্ছা, আমরা তার তো, মানে আমরা সেলস প্রাইস যে বের করতাম ওই জাস্ট। হ্যাঁ ওইটাই আমি গত ক্লাসেই বলছিলাম যে আমরা যখন টেন্ডার কস্ট লিখবো তখন আর সেলস প্রাইস বলবো কিন্তু লিখবো না, লিখবো টেন্ডার বা কোটেশন প্রাইস বা কোটেড বা কোট প্রাইস এরকমের। আর যখন আমরা শুধু সাধারণ পর্ব কস্ট শিট করব, এগুলির মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন সাধারণ কস্ট শিট করব তখন আমরা সেলস প্রাইস লিখবো। ঠিক আছে। ঠিক আছে। তো এইখানে কনফিউশন দূর করার জন্য, এত কিছু না করে আমরা মুখে মুখেই টাকাটা বের করব। ঠিক আছে, মুখে মুখে টাকাটা বের করে তারপরে আমরা এখানে ওই আগে যে আমরা কি করতাম সূত্র দিয়ে বের করতাম, ওই সূত্রগুলোই এখানে দিয়ে পার্সেন্টেজ বের করে ধরবো। তাহলে আপনাদের আর হবে না, ঝামেলা হবে না। ওরা একটু কাহিনী করে দিচ্ছে, এই যে এটা। আর এইখানে যে এই যে প্রফিট না, এই যে প্রফিট, আমি যে একটু উপরে এইটা আবার অর্ডার আছে, এই যে প্রফিট ভাগ সেলস ইনটু 100, 16 এত, তার সাথে 10 যোগ করতে হবে 26, এই সব তো এখানে বলাই আছে। এই তো শুধু এটা আমি খেয়াল করিনি, এখানে দেখেন আরো আপনাদের করা আছে এখানে। তো এখানে আরেকটু কি করতে হবে, আমরা যেটা চাই এটা হলো এই যে 26 দশমিক যেটা বের হয়েছে, এটা আবার কি করতে হবে, এই 100 মাইনাস 26.67%, তাই না? তাহলে আবার হতে হয় কত, 73.33 মনে হয় নাকি, এই যে, দিয়ে মাইনাস করতে হবে হ্যাঁ ওইটা দিয়ে মাইনাস করতে 26 হবে। হ্যাঁ এই তো, এই যে এটা। তাহলে টেন্ডার কস্টের ব্যাপারটা কি আসলে বলছে কি, এইটা আপনাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে ওরা আসলে কি বলছে। ঠিক আছে, সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, এই যেমন এখানে স্যার আমি একটু জিনিস বুঝতে পারি নাই। কোন জায়গা থেকে বলেন। নিচে কথা গাইতে আসে তো এই জন্য বুঝতে চাই না সবটা। যে জিএক্স মেটেরিয়ালস এ 1200 টাকা আর যে জিএক্স ওই যে 750 টাকা, এটা কোথায় থাকে স্যার? এই যে এটা, এই যে স্ক্রিনে যেটা আমি গরু দেখতেছি, এটা এই যে স্ক্রিনে যেটা আছে, আমি যে জি স্যার। এইটা হলো আপনি যে টেন্ডার প্রাইসটা দিবেন কোন একটা প্রতিষ্ঠানকে, সেইটা ওরা বলে দিছে এখানে যে আহ, যে 2016 সালে, এই যে দেখেন ইন 2016 দি ফ্যাক্টরি রিসিভ অ্যান অর্ডার ফর এ জব হুইচ উইল রিকোয়ার মেটেরিয়াল 1200 টাকা আর হলো ওএস 750 টাকা। এই যে এইটা, এটা এটা এই যে এটা, এই যে তার মানে আমার কি, ও জি স্যার, বুঝতে পারছি। আমি যখন যখন নতুন করে টেন্ডার প্রাইসটা করব তখন মেটেরিয়াল নেব 1200 টাকার আর লেবার নেব 750 টাকা। এইটাই হলো আমরা এখানে নিয়েছি, এই যে এটা, এই যে এটা 750 টাকা এটা। ঠিক আছে। আর জি স্যার, বুঝতে আর আর পারছি। এইখানে যেটা দেখতেছেন এইটা, এই যে বড় যেটা, এইটা হলো 2025-15 সালে ওনারা যেগুলা করছে ওইগুলা ওনাদের কাছে আছে, সেটা হলো এই। ঠিক আছে, এটা কয়েকবার দেখতে হবে, কয়েকবার জি কমেন্ট স্যার। করেছে। তো ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, অন্য চ্যাপ্টার শুরু করব অথবা স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার শুরু করব। আপনারা গ্রুপে এটা নিয়ে কথা বলে ডিসাইড করবেন। ঠিক আছে, যে এই বইয়ের অন্য চ্যাপ্টার করবেন না স্ট্যাটিস্টিক্স, এটা আমাকে আগে জানাইতে হবে। ঠিক আছে, যেহেতু আমি কাজ শুরু করবেন। না বুঝি নাই, বলেন বলেন। বলছি স্যার এরপরে স্ট্যাটিস্টিক্স থেকে দক্ষিণ। বললে ভালো হতো আর কি। স্ট্যাটিস্টিক্স শুরু করব। Hello? জি না, স্যার, স্ট্যাটিস্টিক্স থেকে কোন চ্যাপ্টার দক্ষিণ। করবেন এরপরে, কোন হ্যাঁ স্যার, চ্যাপ্টারের ওইটা কথা করলেই ভালো বলছেন? হবে স্যার। এরপরে ধারাবাহিক 2 এর পরে কত আছে, 3 আছে, 3 চ্যাপ্টার করব, ভেরিয়েবল এন্ড অ্যাবজর্পশন কস্টিং। ঠিক আছে, ভেরিয়েবল